আমাদের অনেকের মধ্যেই কিন্তু টাকা পয়সা নিয়ে একটা চিন্তা কাজ করে, তাই না? তো কিভাবে এই দুশ্চিন্তা থেকে বের হয়ে একটা সুন্দর, গোছানো আর্থিক জীবনের দিকে এগোনো যায়? চলুন, আজকের আলোচনায় আমরা সেই পথটাই একসাথে খুঁজে বের করি। শুরুতেই একটা প্রশ্ন, যেটা হয়তো অনেকেই ভাবেন, ক্রেডিট কার্ড এটা কি আমাদের আর্থিক স্বাধীনতা দেয়, নাকি আসলে একটা ঋণের ফাঁদে ফেলে দেয়? এই যে ছোট্ট একটা প্লাস্টিকের কার্ড, এটা আসলে বন্ধু নাকি শত্রু? চলুন গভীরে গিয়ে দেখি। তো আমাদের আজকের আলোচনাটা কয়েকটা ধাপে এগোবে। প্রথমে আমরা দেখব কোন আর্থিক ফাঁদগুলো এড়িয়ে চলতে হবে। তারপর জানব কিভাবে নিজের খরচের ওপর নিয়ন্ত্রণ আনা যায়, খারাপ সময়ের জন্য প্রস্তুতি নেওয়া যায়, জমানো টাকাকে সম্পদে পরিণত করা যায়, আর সব শেষে কিভাবে নিজেদের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করা যায়। ঠিক আছে, তাহলে প্রথম ধাপ, আর্থিক নিয়ন্ত্রণের জন্য আগে তো ঝুঁকিগুলো সম্পর্কে জানতে হবে, তাই না? আর এক্ষেত্রে ক্রেডিট কার্ডের কিছু লুকানো বিপদ আছে, যেগুলো জেনে নেওয়াটা খুবই জরুরি। আচ্ছা, ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড দেখতে তো প্রায় একই রকম, তাই না? কিন্তু এদের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। সহজ কথায়, ডেবিট কার্ড দিয়ে নিজের জমানো টাকায় খরচ করা হয়, আর ক্রেডিট কার্ড ওটা হলো ব্যাংকের টাকা, মানে ব্যাংক থেকে একটা ছোট ঋণ নেওয়া। ব্যাংক আপনাকে বলছে আগে খরচ করে ফেলুন, টাকা পরে দেবেন। আর এই পরে দেবেন ব্যাপারটার মধ্যেই কিন্তু আসল খেলাটা লুকিয়ে আছে। খরচের পেছনে কিন্তু একটা মনস্তাত্ত্বিক ব্যাপার কাজ করে। ধরুন, পকেট থেকে যখন ক্যাশ টাকা বের করে দেয়া হয়, তখন মনে একটা ধাক্কা লাগে, একটা কষ্ট হয়। একে বলে পেইন অফ পেইং। কিন্তু কার্ড সোয়াইপ করার সময় এই কষ্টটা হয় না। আর ঠিক এই কারণেই গবেষণায় দেখা গেছে, কার্ড ব্যবহার করলে মানুষ প্রায় 20 থেকে 30% বেশি খরচ করে ফেলে। আর ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় আর ভয়ঙ্কর ফাঁদটার নাম হলো মিনিমাম ডিউ। অনেকেই ভাবেন, আরে পুরো টাকাটা তো দিতে হচ্ছে না, শুধু এই অল্প একটু দিলেই তো হয়ে যাচ্ছে। কিন্তু সত্যিটা হলো, এটাই ঋণের চক্র শুরু হওয়ার প্রথম ধাপ। ওই বাকি টাকার ওপর চক্রবৃদ্ধি হারে সুদ জমতে থাকে, আর একটা ছোট ঋণ দেখতে দেখতে পাহাড়ের মতো বড় হয়ে যায়। এই চক্র থেকে বের হওয়া কিন্তু খুবই কঠিন। আচ্ছা, অনেক তো নেতিবাচক দিক নিয়ে কথা হলো। এবার চলুন দেখি কিভাবে এই সব কিছুর নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে আনা যায়। একটা ভালো বাজেট তৈরির জন্য সবচেয়ে সহজ নিয়মগুলোর একটা হলো এই ৫০-৩০-২০ নিয়মটা। মানে হলো, যা আয় হবে তার ৫০% যাবে একদম জরুরি প্রয়োজনে, যেমন বাসা ভাড়া বা বাজার খরচ। ৩০% রাখা যেতে পারে নিজের ইচ্ছা বা শখ পূরণের জন্য, আর বাকি ২০% ওটা সরাসরি চলে যাবে সঞ্চয়, কোনো কথা ছাড়াই। সঞ্চয়ের ক্ষেত্রে সবচেয়ে জরুরি হল এটাকে একটা অভ্যাসে পরিণত করা। মানে মাস শেষে যা বাঁচবে তা নয়, বরং আয় করার সাথে সাথেই একটা অংশ সরিয়ে ফেলা। আর একটা মজার নিয়ম আছে জানেন, ৭২ ঘন্টার নিয়ম। কোনো দামি কিন্তু খুব একটা জরুরি নয় এমন জিনিস কেনার ইচ্ছে হলে নিজেকে ৩ দিন সময় দিন। বিশ্বাস করুন, ৩ দিন পর বেশিরভাগ ক্ষেত্রেই ওই জিনিসটা কেনার ইচ্ছেটাই আর থাকে না। এখন কথা বলা যাক ইমার্জেন্সি ফান্ড বা জরুরি তহবিল নিয়ে। এটা অনেকটা জীবনের অপ্রত্যাশিত ধাক্কাগুলোর বিরুদ্ধে একটা সেফটি নেটের মতো কাজ করে। এই জরুরি তহবিলের মূল উদ্দেশ্য হল, হঠাৎ কোনো বিপদ এলে, যেমন ধরুন চাকরি চলে গেলে বা চিকিৎসার দরকার হলে, যেন কারো কাছে হাত পাততে না হয়। এই ফান্ডে অন্তত ৩ থেকে ৬ মাসের অবশ্য প্রয়োজনীয় খরচের সমান টাকা থাকা উচিত, যেটা খুব সহজে তুলে ব্যবহার করা যাবে। এখন প্রশ্ন হল, এই টাকাটা কোথায় রাখা উচিত? অনেকেই সেভিংস অ্যাকাউন্টে রাখেন, যেটা নিরাপদ আর যখন তখন তোলা যায়। কিন্তু এর থেকে ভালো উপায় হতে পারে লিকুইড ফান্ড। এটাও বেশ নিরাপদ, ১-২ দিনের মধ্যেই টাকা পাওয়া যায়, আর রিটার্নটাও সেভিংস অ্যাকাউন্টের চেয়ে কিছুটা বেশি। বেশ, এতক্ষণ তো আমরা আর্থিক সুরক্ষার কথা বললাম, মানে ডিফেন্স। এবার চলুন আক্রমণের দিকে যাওয়া যাক। মানে জমানো টাকাটাকে কিভাবে আরও বাড়ানো যায় বা সম্পদে পরিণত করা যায় সেটা দেখি। বাংলাদেশে যারা কম ঝুঁকি নিয়ে বিনিয়োগ করতে চান, তাদের জন্য সঞ্চয়পত্র আর এফডিআর খুবই জনপ্রিয় দুটো মাধ্যম। সঞ্চয়পত্রের সবচেয়ে বড় সুবিধা হল এটা সরকার দেয়, তাই প্রায় ঝুঁকিহীন আর সুদের হারও বেশ ভালো। অন্যদিকে এফডিআরের বিপরীতে দরকার পড়লে ঋণ নেওয়া যায়। তো প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা বেছে নেওয়া যেতে পারে। সব ধরনের আর্থিক পরিকল্পনার শেষ এবং সবচেয়ে বড় লক্ষ্যটা কি? লক্ষ্যটা হল একটা নিশ্চিন্ত, আরামদায়ক অবসর জীবন। দেখুন,
অবসর জীবনের প্ল্যানিং কিন্তু একদিনে হয় না, এটা একটা লম্বা সফর। যত আগে থেকে অল্প অল্প করে শুরু করা যায় ততই ভালো। ক্যারিয়ারের মাঝপথে এসে বিনিয়োগ বাড়াতে হয়, আবার অবসরের ঠিক আগে সেই বিনিয়োগগুলোকে নিরাপদ জায়গায় সরিয়ে আনতে হয়। পুরো ব্যাপারটাই একটা লম্বা সময়ের পরিকল্পনা। আর এই সব পরিকল্পনার পেছনে একটা লুকানো শত্রু কাজ করে, যার নাম মুদ্রাস্ফীতি। মানে সময়ের সাথে সাথে টাকার দাম কমে যাওয়া। আজকের ১,০০০ টাকা দিয়ে যা কেনা যায় ১০ বছর পর তা কেনা যাবে না। তাই বিনিয়োগটা এমনভাবে করতে হবে যেন রিটার্নটা সব সময় মুদ্রাস্ফীতির হারকে ছাড়িয়ে যায়। না হলে জমানো টাকার আসল মূল্য কিন্তু বাড়বে না, বরং কমবে। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কিন্তু একদম ব্যক্তিগত। প্রশ্নটা হলো, এই যে ক্রেডিট কার্ড বা অন্যান্য আর্থিক মাধ্যমগুলো, এগুলো কি আমাদের নিয়ন্ত্রণ করবে, নাকি আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করে নিজেদের ভবিষ্যৎ করব? এই প্রশ্নটা নিজেকে করার মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণের আসল যাত্রাটা শুরু হয়।